আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ। এই ভিডিওতে যে অ্যানালিসিসগুলো প্রোভাইড করা হয়েছে তা একান্তই আমার ব্যক্তিগত বিশ্লেষণ। শেয়ার কেনা বা বিক্রি করার ক্ষেত্রে নিজস্ব বিশ্লেষণ প্রয়োগ করুন। এই চ্যানেল বাই এবং সেল রেকমেন্ডেশন করে না। আজকে আমরা জেড শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জেডগুলো নিয়ে আপনাদের সাথে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই শেয়ারগুলোতে স্মার্ট মানি ইনভলভমেন্ট তৈরি হয়েছে এবং আমরা এই শেয়ারগুলোর দিকে মনোযোগ দিয়ে শেয়ারগুলোর সামনে ভালো হবে। তো আজকে আমরা জেড শেয়ারগুলো যেগুলো গত দিনকে টপ টেনে ছিল সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। আর এবং এই টপ টেনে থাকা অধিকাংশ শেয়ারগুলোই আমাদের আলোচিত গত 1.5 মাস ধরে আমরা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি সেই শেয়ারগুলো এই 10টার মধ্যেই আছে। আমরা এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, আমরা দেখব যে সম্ভাব্য কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় আমরা ফিডটেক করব, এন্ট্রি সুযোগ আছে কি না, আবারও এই বিষয়গুলো আমরা দেখব আহ, বিস্তারিতভাবে। এবং আমরা এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো যে লো পেড আপের কিছু শেয়ার তৈরি হচ্ছে, যে শেয়ারগুলোতে এন্ট্রি নিলে পারে সামনে একটা ভালো সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ আছে টেকনিক্যালি। তো আজকে শুধুমাত্র জেট নিয়ে আলোচনা করব এবং গত মার্কেট ক্লোজ হওয়ার দিন যে শেয়ারগুলো টপ টেনে ছিল তার সবই ছিল জেট। দেখেন এই অ্যাপোলো ইস্পাত, এসএস স্টিল, হামিদ ফেব্রিক্স, এই শেয়ারগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে বলে আসছি, আপনাদেরকে বলছি যে শেয়ারগুলো ভালো হবে। অ্যাক্টিভ ফাইন নিয়ে আমাদের যে একটা লার্নিং গ্রুপ আছে, আমাদের যে একটা কনসালটেন্সি গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাক্টিভ ফাইন নিয়ে আমরা পোল করেছেন যে শেয়ারটা নেবেন কিনা। এএফসি এগ্রো ছিল না। স্বাভাবিকভাবেই আমরা ফিনান্স নিয়ে কাজ করি না। ম্যাক্সন ছিল, সিএনএ টেক ছিল, রিং শাইন ছিল, ফ্যামিলি টেক্স ছিল, মেট্রো স্পিনিং ছিল, ইনটেক নিয়ে আমরা আমাদের ঈদ স্পেশাল আইটেম ছিল এটা। নিউ লাইন তো আমরা আমাদের গ্রুপে অনেকেই হোল্ড করছে। সিপারটা যুক্ত করব আমি আমার নতুন ইয়াতে লিস্টে। তারপর লেগেছে পড়ছিল আইসিবিআই ইসলামী ব্যাংক, সাইপ পাওয়ার, জাহিন স্পিন, এই শেয়ারগুলো প্রত্যেকটাই আমাদের লিস্টে ছিল। আমরা প্রায় 1.5 মাস ধরে এই শেয়ারগুলো নিয়ে আপনাদেরকে বলছি যে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া উচিত। এই শেয়ারগুলোতে স্মার্ট মানির অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে এবং এই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে পরে সামনে একটা ভালো স্পেস তৈরি হবে টেকনিক্যালি, এবং হয়েওছেও তাই। তো আমরা এখন দেখব এই শেয়ারগুলোতে যে সামনে এই শেয়ারগুলোতে কি হতে পারে এবং এই শেয়ারগুলোর সামনে আমাদেরকে কত দূর নিয়ে যেতে পারে। যদিও এসএসসি স্টিল নিয়ে একটা মর্টগেজের একটা প্রপার্টি ইবিএল ব্যাংক অধিগ্রহণ করছে এরকম একটা নিউজ আসছে, আমরা সেটা নিয়েও দেখবো। তো আমরা প্রথমেই দেখি লিস্টে থাকা অ্যাপোলো ইস্পাত আমরা 10 তারিখে এই শেয়ারটা প্রথম আপনাদের সামনে উপস্থাপন করি। এটা একটা ঈদ আইটেম ছিল। এই শেয়ারটা আমি বলছিলাম যে শেয়ারটা একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে। শেয়ারটা একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে, রিটেস্ট করে দিয়েছে। শেয়ারটা একটা সার্টেন লেভেল ক্রস করে গিয়েছে। শেয়ারটা এখন চমৎকার একটা পজিশনে আছে, শেয়ারটা রান করার মতন সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ব্রেকআউট এন্ট্রি কৌশল অনেকগুলো আছে। আমরা যারা ব্রেকআউট দেখে ট্রেড করি, ব্রেকআউটের এন্ট্রি কৌশল অনেকগুলো আছে। আপনি আপনার কৌশল প্রয়োগ করেন, ভয় করা যাবে না। লজিক্যাল স্টেপ নিতে হবে, যৌক্তিক পদক্ষেপ নিতে হবে, এবং যৌক্তিক পদক্ষেপ নিয়ে আপনি শেয়ারে এন্ট্রি দিবেন। সার্টেন একটা স্টপ লস সেট করে নেবেন, প্রফিট টার্গেট সেট করে নেবেন, কোথায় আপনি প্রফিট নেবেন। আপনার একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে। ট্রেড প্ল্যান না করে যদি আপনি শেয়ারে এন্ট্রি নেন তাহলে পরে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। প্রপার প্ল্যান থাকা লাগবে, ট্রেড প্ল্যান, যে কোথায় কিনছেন, কতগুলো কিনছেন, কোথায় স্টপ লস নেবেন, কোথায় টেক প্রফিট নেবেন। কেউ যদি আপনাকে শেয়ার কিনতে বলে প্রথমেই তাকে আপনি বলবেন যে আমাকে একটা স্টপ লস সেট করে দাও। স্টপ লস না কিনে শেয়ার কেনাটা আমাদের লস হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। আমাদের আর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে লট সাইজ ঠিক না করা। তো চলেন দেখি আমরা অ্যাপোলো ইস্পাত নিয়ে আমরা যে অ্যানালাইসিস করছি সেই অ্যাপোলো ইস্পাতের টার্গেট কোথায়, লজিক্যাল টার্গেট কোথায়। শেয়ারটাতে আমরা যদি দেখতে যাই তাহলে চমৎকার ভাবে এই জায়গাতে 5 টাকা 30 পয়সা এরকম জায়গাতে একটা শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়বে এই শেয়ারটা। তো এই রেজিস্ট্যান্সের জায়গাতে প্রফিট টেকিং করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনি নেবেন। অবশ্যই নিজ বিবেচনায় শেয়ার ব্যবসা করবেন। আমাদের প্রত্যেকেরই উচিত বিবেচনা করে শেয়ার কেনা। আমাদের প্রত্যেকের উচিত লার্নিং করা, মানে টেকনিক্যাল অ্যানালিসিস গুলো শিখে ব্যবসা করা।
আপনি অন্যের কাছ থেকে শেয়ারের জন্য সাজেশন নেন, সাজেশন নিয়ে শেয়ার কিনেন, কিন্তু সেই সাজেশনটাকে আমি আপনাকে শেয়ার সাজেশন দিলাম, সেই সাজেশনটাকে যাচাই করার মতো সক্ষমতা আপনার থাকতে হবে। শুধুমাত্র অন্যের কথায় শেয়ার কিনবেন আর প্রফিট করে বের হয়ে যাবেন, এইটা এটা এটা আসলে লজিক্যাল হয় না। তো যাই হোক, যারা অ্যাপোলো ইস্পাত হোল্ড করছেন তারা 5 টাকা, এটা একটা ভালো রেজিস্ট্যান্স এরিয়া, এই জায়গাতে কিছু প্রফিট নেওয়া উচিত। কেমন? তো ঠিক আছে, গেল এস এস স্টিল। এস এস স্টিল, আমরা একটু ডেলি চার্টে যাই। ডেলি চার্টে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি এস এস স্টিল চমৎকার ভাবে ও একটা ও একটা ও একটা ও একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করে গিয়েছে, ডায়াগোনাল রেজিস্ট্যান্স রিটেস্ট করেছে। আমরা বহু আগে থেকে এসএস স্টিল নিয়ে বলছি শেয়ারটা ভালো হবে, সে আপনার 9 তারিখ 10 তারিখ থেকেই বলছি, মার্চ মাসে তারও আগে থেকে আমরা বলছি, আমরা মূলত ফেব্রুয়ারি মাস থেকে এসএস স্টিল নিয়ে বলছি যে হ্যাঁ শেয়ারটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করে গিয়েছে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইদানিংকালে প্রত্যেকটা ভিডিওতে জেড নিয়ে আমরা কথা বলছি। আমরা জানুয়ারি মাসে ব্যবসা করতে পারিনি, ব্যাংকগুলো ভালো ছিল, ইন্স্যুরেন্সগুলো ভালো ছিল, অনেস্টলি ব্যাংক এবং ইন্স্যুরেন্স ভালো করবে এবং আরো দূরে যাবে এটা আমরা বুঝতে পারছিলাম। কিন্তু যেহেতু ব্যাংক এবং ফিনান্সে ইন্স্যুরেন্স নিয়ে আমরা ট্রেড করি না, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি নাই। আমাদের জানুয়ারি মাসটা বেশ খারাপ গিয়েছে। আমরা সাইড লাইনে বসে থেকে দেখছিলাম ব্যাংক এবং ফিনান্সের খেলা, ইন্স্যুরেন্সের খেলাগুলো। ঠিক আছে, হোক খেলা হোক। আমরা শুরু থেকেই জেড রেকগনাইজ করেছি, হ্যাঁ এইবার জেড আমরা যাচ্ছে। আমরা আমরা অনেকগুলো, আমরা অ্যাপোলো ইস্পাত, এসএস স্টিল, হামিদ ফেব্রিক্স, তারপরে যে শেয়ারগুলো টপ 10-এ আছে, ম্যাক্সন, মেট্রো, সিএনএটেক্স, রিংশাইন, ফ্যামিলি টেক্স, ইনটেক, তারপরে আইসিবিআই ইসলামী ব্যাংক, সাইড পাওয়ার, জাহিন স্পিন, এই শেয়ারগুলো প্রত্যেকটা নিয়ে আমরা গত প্রায় 1 মাস ধরে আমরা আপনাদেরকে বলছি, এবং আমরা আমাদের যে কনসালটেন্সি গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ারগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং তাদেরকে এনকারেজ করছিলাম যে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া উচিত, এবং এন্ট্রি দেওয়া হয়েছে। তাদের তাদের অনেকগুলো শেয়ারে এন্ট্রি দেওয়া হয়েছে। ওকে ঠিক আছে, চলেন এসএস স্টিল আছে, আমাদের গ্রুপে এন্ট্রি দেওয়া আছে এসএস স্টিলে। শেয়ারটা আমরা প্রথম লোকেট করি ফেব্রুয়ারি মাসের 20-22 তারিখের দিকে। শেয়ারটা সুন্দর রিটেস্ট করেছে, ব্রেকআউট করে রিটেস্ট করে শেয়ারটা উপর দিকে আসছে। গতদিনকেও শেয়ারটা কেনা যেত, জাস্ট গতদিনের আগের দিন, এদিনকে শেয়ারটা কেনা যেত। জাস্ট বেবি দুটা বেবি ক্যান্ডেল দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই। দুটা বেবি ক্যান্ডেল দিয়েছে মিনিমাম ভলিউম দিয়ে, এবং পরের দিনকে শেয়ারটা সার্কিট ছেড়ে দিয়ে আবার পুনরায় সার্কিট লেগে গেছে, প্রচুর ভলিউম, 46 লাখ ভলিউম ছিল এই শেয়ারটাতে। এর টার্গেট কোথায়, আমাদেরকে টার্গেট বের করি, কোথায় প্রফিট নেবেন এই শেয়ারটাতে। সম্ভাব্য প্রফিট টেকিং এর জায়গা, সর্বোচ্চ প্রফিট টেকিং এর জায়গাটাই বলবো আপনাদেরকে, তারপরে মাঝপথে হয়তো থামবে। 7 টাকা 30 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা প্রফিট টেকিং এর জায়গা, রেজিস্ট্যান্স আছে। কিছু প্রফিট টেকিং আপনারা 6 টাকা 20 পয়সা 30 পয়সা এরকম জায়গায় করতে পারে, যদি করতে আপনি ইচ্ছা করেন। তো এটা হচ্ছে এসএস স্টিলের প্রাথমিক প্রফিট টেকিং এর জায়গা। তারপর চলুন হামিদ ফেব্রিক্স। হামিদ ফেব্রিক্স নিয়ে আমি প্রথম আপনাদেরকে বলি যে শেয়ারটা ভালো হবে, এবং আমি আমাদের টেকনিক্যাল ট্রেনিং যে গ্রুপ আছে সেই গ্রুপে আমার শেয়ারটা এন্ট্রি দেওয়াই। দেখেন এই ক্যান্ডেলটা আপনারা একটু খেয়াল করেন, চমৎকার। এটাকে বলা হয় হচ্ছে বেল্ট হোল্ড ক্যান্ডেল। এটাকে আমি নিউজ লিগের ক্যান্ডেল বলি। টেকনিক্যাল ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে আমি খুব চমৎকার ভাবে এই ক্যান্ডেলটা নিয়ে বিশেষভাবে বক্তব্য দিই। এই ক্যান্ডেলটা নিউজ লিক হয়ে গিয়েছে, এই ক্যান্ডেলের উপরে প্রাইস ওঠা মানে প্রাইসের আপসাইড গেট, আপসাইড দরজা অনেকখানি খুলে যাওয়া। ওকে ফাইন, আমরা হামিদ ফেব্রিক্সে এন্ট্রি দিই এই ক্যান্ডেলে। আমাদের এখানে একটা বেবি ক্যান্ডেল ছিল, আমরা এই ক্যান্ডেল এন্ট্রি দিই। এন্ট্রি দেওয়ার পরে সরি, আমরা এন্ট্রি দিই হচ্ছে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি দিই। এই ক্যান্ডেলের পর যখন ব্রেকআউট হতে যাচ্ছিল 8 টাকা 30 পয়সা, এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি দিই। এন্ট্রি দেওয়ার পরে লোয়ার প্রাইস আপার প্রাইস রিজেক্ট হয়ে গেল, পার্টিসিপেন্ট একটু ঘাবড়ায় গেলেন। টেকনিক্যাল ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে শেয়ারটা দেওয়া হয়েছিল। দেখেন এই শেয়ারটাতে ভালো একটা প্রফিট তৈরি হয়ে গিয়েছে। স্টপ লস ডেফিনেটলি আমরা সেট করব শেয়ারে। আমরা ট্রেড প্ল্যান নিয়ে বিস্তারিতভাবে গ্রুপে আলোচনা করি। ট্রেড প্ল্যানগুলো এখন বলতে গেলে পরে অনেক বড় হয়ে যাবে। হামিদ ফেব্রিক্স, আমার যারা ভিডিও দেখেছিলেন, হামিদ ফেব্রিক্স এবং এইচআর টেক্সটাইল দুইটা শেয়ার নিয়ে একই দিনে আমাদের ভিডিও ছিল। ওকে ফাইন। তারপরে অ্যাক্টিভ ফাইন নিয়ে আমাদের পোল ছিল গ্রুপে যে অ্যাক্টিভ ফাইন শেয়ারটা ভালো হবে। শেয়ারটা জাস্ট আমাদেরকে ডেকে ডেকে বলছিল যে এন্ট্রি দাও,
ডেকে ডেকে বলছিল এন্ট্রি দাও এই শেয়ার, আমরা এন্ট্রি দিতে পারি নাই, আমরা ভয় করেছি। আমি জেড নিয়ে কথা বলি, অনেকে বলেন যে জেড নিয়ে কেন কথা বলছি, ভালো ভালো শেয়ার নিয়ে কথা বলেন, ভালো ভালো শেয়ার নিয়েও কথা বলবো ভাই। আমি কোনো শেয়ারের সাথে আমার পার্সোনাল অ্যাটাচমেন্ট নাই। আমার অ্যাটাচমেন্ট হচ্ছে এই জায়গাতে ব্যবসা করা। তো এখন যদি জেড শেয়ার আমাদেরকে ব্যবসা দেয়, তাহলে জেড শেয়ার নিয়ে কেন কথা বলবো না? আমরা স্টপ লস সেট করে কেন জেড শেয়ারগুলোতে এন্ট্রি নিতে ভয় পাবো? ভালো শেয়ারগুলোতে এন্ট্রি নিলে পরে কি স্টপ লস হয় না? অনেক ভালো ভালো শেয়ারে ব্যাড বিসি, তারপরে বার্জার, এই ধরনের ব্লু চিপ শেয়ারগুলো কি অনেক ভোগায়নি? এক সময়কার ব্লু চিপ শেয়ার বেক্সিমকো কি আমাদেরকে অনেক ভোগাচ্ছে না এখন? সুতরাং শেয়ারের এই যে এই কনসেপ্টটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যে পচা শেয়ার ভালো শেয়ার। আমরা এখানে ট্রেড করতে আসছি। বাংলাদেশের শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ। এখানে রেগুলেটরি বোর্ড খুব একটা স্ট্রং না, সরকারের থেকেও নীতি নির্ধারণী বিষয়গুলো অনেকটা দুর্বল। বাংলাদেশ ব্যাংক, গভর্নর মাঝে মধ্যে হস্তক্ষেপ করেন। সুতরাং আমরা এখানে শর্ট টার্ম বিনিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহিত করব। ঠিক আছে, আমরা 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 একটা শেয়ার কিনে বসে রাখবো বা 2 বছর, তা না। আমরা একটা শেয়ার 15 থেকে 20 দিনের মধ্যে হাত বদল করি, অসুবিধা কি? আমরা, হ্যাঁ, কিছু টাকা আপনি রাখেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে। তো যেহেতু আমরা ট্রেড করতে যাই, সুতরাং আমরা ট্রেডের আইটেম খুঁজবো, যে কোন আইটেমটা আমাদেরকে প্রফিট দিতে পারে সম্ভাব্য অল্প সময়ের মধ্যে, এবং সম্ভাব্য ছোট একটা স্টপ লস নিয়ে আমাদের প্রফিট টার্গেট থাকবে একটা নির্দিষ্ট জায়গায়। এই বিষয়গুলো আমরা বিবেচনা করব, টেকনিক্যাল বিষয়গুলো দেখে আমরা নিয়ে নিব। ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখেন, পিএলএফএস এই শেয়ারটা কোথায় চলে গিয়েছে? খুব কি ফান্ডামেন্টালি স্ট্রং এই শেয়ারগুলো? আপনি যদি কিছু শেয়ার ওখানে এঙ্গেজ থাকতেন ওই শেয়ারগুলোতে, পিএলএসএফ আজকেও সম্ভবত সরি আইএলএফএসএল এই শেয়ারটা, নামও আমি ঠিক মতো বলতে পারি না, এই শেয়ারটা কোথায় চলে গিয়েছে দেখেন। 30 টাকার শেয়ার চলে গিয়ে 30 পয়সা শেয়ার চলে গিয়েছে 4 টাকায়। তো যদি আপনাকে প্রফিট দেয় কোনো একটা জেড শেয়ার, তাহলে আপনি যৌক্তিক স্টপ লস নিয়ে কেন সেই শেয়ারটাতে এন্ট্রি নেবেন না? না নিতে পারলে সেটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, জেডের প্রতি আমাদের তো কোনো বিরক্তি নাই যে না, জেড জেড জেডে আমাদের বিরক্তি আছে। আমরা এখানে আর্ন করতে আসছি, আমরা এখানে ব্যবসা করতে আসছি। ব্যবসাটার দিকে ফোকাস দেন, পণ্যের দিকে ফোকাস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ম্যাক্সন স্পিনিং নিয়ে আমি আপনাদের সাথে বলছি, যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই রিকল করতে পারছেন যে আমি ম্যাক্সন, মেট্রো এই শেয়ারগুলো নিয়ে, জাহিনি স্পিন এই শেয়ারগুলো নিয়ে বারবার বলে আসছি। শেয়ারটা মুভ দিয়েছে। আমরা জাস্ট গত দিনে যে টপ 10 যে শেয়ারগুলো ছিল এই শেয়ারগুলো দেখবো। আমরা ম্যাক্সনের ক্ষেত্রে ম্যাক্সন প্রায় চলে আসছে কাছাকাছি জায়গায়। আমরা ম্যাক্সনে প্রফিট নেওয়ার চেষ্টা করবো 8 টাকা এরকম জায়গায়। এখন চলে 6 টাকা। যদি পার্সেন্টেজের হিসাব করে দেখবেন এখনো স্পেস অনেকখানি আছে ম্যাক্সনের ক্ষেত্রে। এটা একটা রেজিস্ট্যান্স জোন, ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স এরিয়া, সাপ্লাই ডিমান্ড এরিয়া। এই সাপ্লাই ডিমান্ড এরিয়াতে আপনিও কিছু শেয়ার আপলোড করে দেওয়ার চেষ্টা করবেন। ম্যাক্সনের ক্ষেত্রে সিএনএটেক্স, আমি সংক্ষেপে করি ভিডিও, সিএনএটেক্স সম্ভবত এই শেয়ারটা কোরিয়ান কোম্পানি বা চাইনিজ একটা কোম্পানি এই শেয়ারটা অধিগ্রহণ করতে যাচ্ছে। এই শেয়ারটাতে দেখেন, আমি আপনাদেরকে বারবার বলি, এটা হচ্ছে নিউজ লিকের ক্যান্ডেল। বেল্ট হোল্ড ক্যান্ডেল গুলোকে রেকগনাইজ করার চেষ্টা করেন। বেল্ট হোল্ড ক্যান্ডেল, বেল্ট হোল্ড ক্যান্ডেল, এটা পার হয়ে গিয়েছে, শেয়ার উপরের দিকে উঠে গিয়েছে। নেক্সট এটা পার হয়েছে, প্রাইস আরো উপরের দিকে ওঠার সক্ষমতা রাখে এই সিএনএটেক্স। ফ্যামিলি টেক্স একটু দেখায়, ফ্যামিলি টেক্স, সরি, ফ্যামিলি টেক্স ফ্যামিলি টেক্স আমাদের এটা বেল্ট হোল্ড ক্যান্ডেল। এই বেল্ট হোল্ড ক্যান্ডেলগুলো রেকগনাইজ করার কিছু সিস্টেম আছে, কিছু কিছু রুল আছে, কিছু কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি পূরণ করে, তাহলে এই বেল্ট হোল্ড ক্যান্ডেলগুলো আপনাদেরকে অসাধারণ একটা প্রফিটের রাস্তা তৈরি করে দেয়। আমরা সেই জিনিসগুলো ধরতে পারি না। তাই বেশ কয়েকটা শর্ত আছে, ক্যান্ডেলের দৈর্ঘ্য, বেল্ট হোল্ড ক্যান্ডেলের নিচের উইক যে তৈরি হলো সেই উইক কতটুকু হলো, বেল্ট হোল্ড ক্যান্ডেলের ভলিউম কতটুকু হলো, বেল্ট হোল্ড ক্যান্ডেল চার্টে ঠিক কোন জায়গাতে হলো। আপনারা যদি এই বিষয়গুলোকে মিলাই নিয়ে শেয়ার যদি এন্ট্রি দেন, তাহলে পরে জাস্ট লাইক দ্যাট বেল্ট হোল্ড ক্যান্ডেল আমি আপনাদেরকে দেখাই। বেল্ট হোল্ড ক্যান্ডেল, বেল্ট হোল্ড ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলগুলোকে যখন আমরা পাবো চার্টে,
তখন আমরা এই ক্যান্ডেলগুলোকে নিয়ে কাজ করব, আমরা ক্যান্ডেলগুলোকে নিয়ে ভয় পাবো না। আর এইটা একটা মারুবুজু ক্যান্ডেল হলো, রেড ওপেনিং মারুবুজু ক্যান্ডেল হলো, বেল হলো ক্যান্ডেল দেখতে রেড ওপেনিং মারুবুজুর মতো, রেড ওপেনিং মারুবুজু হলো, একটা বড় লার্জ ক্যান্ডেল তৈরি হলো, একটা বড় স্প্রেডের ক্যান্ডেল তৈরি হলো, আর মনে হয় বাড়বে না, শেয়ার আপলোড করে দিল না। স্মার্ট মানি এভাবে ট্রেড করে না। আমি একটা বড় কোম্পানিতে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে ছিলাম, আমি স্মার্ট মানির অ্যাক্টিভিটিস খুব কাছ থেকে দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি। তো স্মার্ট মানি আসলে অন্যরকম হয়। স্মার্ট মানির কাছ থেকে টাকা বের করে নিয়ে আসা বেশ কঠিন, তারা খুব সহজে আপনাকে টাকা বের করতে দিবে না। তারা তারা বিভিন্ন রকমের কৌশল খাটায়। দেখেন, একে সিএনএটেক্স এর ক্ষেত্রেও কি তাই হয়নি? সরি, সিএনএটেক্স এর ক্ষেত্রেও কি তাই হচ্ছে না উপরের দিকে যাওয়ার? সো এই সমস্ত জায়গাতে আমরা যদি বলি যে না অনেক বেড়ে গেছে, আপনি একটা স্টপ লস সেট করেন, স্টপ লস সেট করে আপনি এন্ট্রি নেন। আপনার খুব ভালো ভালো শেয়ার কেনেন, আপনি ব্লু চিপ শেয়ার কেনেন, আপনি প্রত্যেকবারই কি আপনার লাভ হয় না? সো আমরা যখন ব্লু চিপ শেয়ারগুলো খেলবে তখন আমরা ব্লু চিপ শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করব, যখন যখন লো পেড খেলবে তখন লো পেড নিয়ে অ্যানালাইসিস করব, যখন ব্যাংক সেক্টর খেলবে, যারা ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করেন তারা তখন ব্যাংকে ফোকাস করবেন, আমরা করব না। যারা ইন্স্যুরেন্স নিয়ে খেলেন তারা ইন্স্যুরেন্সকে তখন ফোকাস করবেন, আমরা করব না। যখন টেক্সটাইল বাড়বে তখন আমরা টেক্সটাইলকে ফোকাস করব, তাই না? তো এই বিষয়গুলো আমরা দেখবো। সিএনএ টেক্সটাইলের টার্গেট করতে হবে, চলো ঠিক অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সিএনএ টেক্সটাইলের টার্গেট হবে আমাদের কাছে, সেনে টেক্সটাইলে কিছু প্রফিট কাছাকাছি জায়গায় চলে আসছে, আগামী দিন এই শেয়ার থেকে কিছু প্রফিট নেওয়া উচিত। এই শেয়ারটা আমরা আমরা দেখবো মোটামুটি ভাবে 5 টাকার দিকে কিছু প্রফিটে, 5 টাকা 4 টাকা 80 পয়সা এরকম জায়গাতে, ছোট শেয়ার 10 পয়সা 20 পয়সাতে পার্থক্যতে অনেক অনেক ইয়া হয়ে যায়, অনেক অনেক ব্যবধান বেড়ে যায়। সুতরাং আমরা এই জায়গাতে কিছু প্রফিট, টেকনিক্যালি কিছু প্রফিট নেওয়া উচিত সিএনএ টেক্সটাইলে। তারপরে এই শেয়ারটা আপসাইড যাওয়ার অনেক জায়গা আছে, আমরা যদি ফিবোনাকি টানি 618 যদি আমরা ধরি, তাহলে পরে এই শেয়ারটা ফিবোনাকি 618 মানে 8.40 টাকা লেভেল পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার সক্ষমতা আছে। 8 টাকা 40 থেকে 7 টাকা থেকে 8 টাকা 40 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা যাওয়ার সক্ষমতা আছে। নিশ্চয়ই একবারে যাবে না, কিছু প্রফিট টেকিং হবে। সিএনএ টেক্সটাইল, রিং শাইন চমৎকার। রিং শাইন এন্ট্রি সুযোগ চলে গিয়েছে গতদিন। রিং শাইন দেখেন, দেখি কি চমৎকার একটা ব্রেকআউট, চমৎকার একটা ব্রেকআউট। রিং শাইন নিয়ে বারবার বলছিলাম আপনাদেরকে, আপনারা যারা সাহস করে নিতে পারছেন রিং শাইন বেশ ভালো। এই শেয়ারটা ডেকে ডেকে বলছিল কারেকশন দিতে ভলিউম কই, আমাদের কারেকশন দিতে কোনো ভলিউম নাই, কারেকশন দিতে ভলিউম নাই। কেমন ব্রেকআউট রিটেস্ট, বুম। ব্রেকআউট রিটেস্টে অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো। ব্রেকআউট ট্রেডারদের জন্য একটা দুঃস্বপ্ন হচ্ছে ফেকি হওয়া, ফেক আউট হয়ে আবার ব্রেকআউট সেকশনে ঢুকে যাওয়া। এরকম ঝুঁকি নিয়েই আমরা ব্রেকআউট ট্রেড করি। এবং 4টা কৌশল আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে শেখাই, 4টা কৌশলই খুব মজার। 4টা কৌশলই খুব মজার, এবং আমি পরামর্শ দিই 4টা কৌশলের মধ্যে অন্তপক্ষে 3টা কৌশল প্রয়োগ করে আপনারা শেয়ারে এন্ট্রি দেন ব্রেকআউট। আমি জেড নিয়ে কথা বলছি, কিন্তু অনেকগুলো মিড লো পেড আপ, তারপরে মিড পেড আপের শেয়ারগুলো কিন্তু ব্রেকআউট হয়ে বসে আছে। আমি সেই শেয়ারগুলো নিয়ে আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা দিব, কেমন? তো অনেকেই হয়তো বিরক্ত হচ্ছে না আমি শুধু জেড নিয়ে, এখন জেডের মৌসুম, জেড নিয়ে আমি কথা বলবো, ফাইন। সিএনএ টেক্সটাইলে আমাদের টার্গেট কোথায় চলে না, আমরা দেখি সাপ্তাহিক চার্ট দিয়ে আমার টার্গেট ধরবো। সিএনএ টেক্সটাইলের টার্গেট আমাদের কমপক্ষে এরকম জায়গাতে 4 টাকা 80 পয়সা। 4 টাকার একটা শেয়ার 80 পয়সা গেইন দেওয়া মানে অনেকখানি পার্সেন্টেজ হিসাবে কত হয় আপনারা হিসাব করে দেখেন। এই শেয়ারটা সিএনএ থেকে রিং শাইনের আপসাইড মুভমেন্ট দেওয়ার অনেকখানি জায়গা আছে, স্পেস আছে। তবে 4 টাকা 70 পয়সা 5 টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট নেওয়া উচিত। রিং শাইনের ফ্যামিলি টেক্স, এক একজন ফোন দিয়েছেন আমাকে, ফোন দিয়ে বলছেন যে আমার কাছে টাকা আছে 2,500, কি শেয়ার কিনবো, হয়তো ফান করে উনি বলছিলেন। আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি তাহলে পারে ফ্যামিলি টেক্স কিনেন। ভদ্রলোক যদি শুনে থাকেন তাহলে আমাকে রেসপন্স করবেন এই ভিডিও নিচে যে আপনি ফোন দিয়েছিলেন। শেয়ারটা 2 টাকা থেকে এখন 4 টাকা 30 পয়সা, সুন্দর চমৎকার মুভ দিয়েছে ফ্যামিলি টেক্স। তারপরে নিউ লাইন তো আমাদের কাছে আছে। নিউ লাইন আমরা শেয়ারটা কিনছি অনেক আগে থেকে, এই শেয়ারটা ভালো মুভমেন্ট দিচ্ছে এবং আরো দিবে হয়তো সামনে ইনশাআল্লাহ।
এই শেয়ারটাতে আমরা টার্গেট সেট করেছি 12, অনেক অত দূরে যাব না, অত দূরে গেলে পরে আপনারা বিরক্ত হবেন। আমরা এই শেয়ারটাতে টার্গেট নিব আপাতত 8 টাকা 80 পয়সা এরকম জায়গায়। এই শেয়ারগুলো কেবলই মুভ শুরু করছে, নিউ লাইন। তারপরে সিপার, সিপার নিয়ে আমি ভিডিও দিব আপনাদের জন্য। আইসিবিআই ইসলামী ব্যাংক শেয়ারটা এখনো খারাপ হয়নি, 4 টাকা লেভেলে প্রফিট টেকিং করা উচিত ছিল কিছু, যারা করতে পারছেন তারা বেশ ভালো কাজ করেছেন। কেয়া কসমেটিক্স শেয়ারটা সেকেন্ড র্যালি শুরু করতে যাচ্ছে, ব্রেকআউট রিটেস্ট কমপ্লিট করেছে। কোথায় এন্ট্রি নেবেন খুঁজে বের করে, এই শেয়ারটা সাহসা ছাড়বে না। সাইপ পাওয়ার, সাইপ পাওয়ার এই শেয়ারটাতে গতদিনকে আমরা এন্ট্রি নিচ্ছি, গতদিন তার আগের দিন আমরা এন্ট্রি নিয়েছি, তার আগেও এন্ট্রি নেওয়া আছে, 3 মার্চ তারিখেও আমাদের এন্ট্রি নেওয়া আছে। শেয়ারটা জাস্ট বেল্ট হোল্ড ক্যান্ডেল পার করেছে, শেয়ারটা জাস্ট বেল্ট হোল্ড ক্যান্ডেল পার করেছে, বেল্ট হোল্ড এই ক্যান্ডেলটা পার করেছে। এই শেয়ারটা আপসাইড মুভমেন্ট হওয়ার অনেকখানি স্পেস তৈরি হলো, এবং বিলিভ মি এই স্পেসটা অনেকখানি। এই শেয়ারটাতে 40% মালিক পক্ষের কাছে আছে, তারা নিজ গরজেই এই শেয়ারটাকে উপরের দিকে তুলবে। দেখা যাক, আমি ব্যক্তিগতভাবে এই শেয়ারটা কতদিনকে এন্ট্রি নিয়েছি 7 টাকা 60 পয়সা। সাইড পাওয়ার, জাহিন স্পিন লাস্ট শেয়ার, সব জেড, জাহিন স্পিন। জাহিন স্পিন শেয়ারটাতে আমরা এই মুহূর্তে এন্ট্রির চিন্তা ভাবনা করবো না। আমরা যারা নিয়ে নিয়েছিলাম আগে, ও একটা রিটেস্ট করুক, ও একটা সুন্দর চমৎকার একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, আমাদের ঠিক মাথার উপরে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা শক্ত 16 টাকা 6 টাকা 5 পয়সা। এটা যদি পার করতে পারে জাহিন স্পিনিং, তখন একটা আলাদা মুড পাবে। আমরা এই শেয়ারটা নিয়ে নজরে রাখবো, ওয়াচ লিস্টে রাখলাম এই শেয়ারটা। আজকে অতিরিক্ত বেড়ে যাওয়া জেট যেগুলোতে যারা এন্ট্রি নিতে পারছেন না, তাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য এনকারেজ করাটাই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। কিছু লো পেড আপ শেয়ার তৈরি হয়ে আছে, যে শেয়ারগুলো নিয়ে আমি সামনের ভিডিওতে আপনাদেরকে ডিসকাস করব ইনশাআল্লাহ। বা কিছু মিড পেড আপের শেয়ার আছে যেগুলো ব্রেকআউট করে আছে, সেগুলোতে আমরা এন্ট্রি দিব। ব্যাংকের ক্ষেত্রে আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি, ব্যাংকে এন্ট্রি নিয়েন না। রিসেন্ট একটা নিউজ আসছে, অধিকাংশ ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না তাদের অতিরিক্ত ঋণ খেলাপির কারণে। যারা ব্যাংকে আটকা পড়ে আছেন তাদের জন্য ফিল সরি। আমি এই হাই রেটে গিয়ে আপনাদেরকে আমি আজকে প্রায় 2 সপ্তাহ ধরে ব্যাংকগুলো নিয়ে সতর্কতা দিচ্ছি যে ব্যাংকগুলোতে এন্ট্রি দিয়েন না, ব্যাংকগুলো বিপজ্জনক, ব্যাংকগুলোতে আপনাদেরকে ব্যাংকগুলো আরো বিপদে ফেলানোর সুযোগ আছে ব্যাংকগুলোতে। ব্যাংক, ইন্স্যুরেন্স সেক্টর থেকেও দূরে থাকেন। চলেন একটু ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা দেখে আসি। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরের মাথার উপরে শক্ত রেজিস্ট্যান্স, এটা পার করে যে চারটিখানি কথা। 40 টাকা 41 টাকা আমি বলে আসছি বারবার। নতুন করে ইন্স্যুরেন্সের জন্য আবার একটা ঝামেলা তৈরি হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গাতে আর একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। দেখেন, আমাকে যদি টান দিয়ে এটা এইদিকে, তাহলে এটা আর একটা রেজিস্ট্যান্স। সো ইন্স্যুরেন্সে আমরা এখন চলেন ডেলিতে যাই। ডেলিতে, ওকে ফাইন। আমার কাছে মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে জাস্ট ব্রেকআউট রিটেস্ট, ব্রেক ডাউন রিটেস্ট করেছে, ইন্স্যুরেন্স সেক্টর আরো পড়বে, পরে এই লেভেলে নিজে এই লেভেলের সেক্টর চলে আসার সম্ভাবনা আছে। এই লেভেল 32-50 লেভেলে এ বি সি ডি করে 32-50 লেভেলে এই আপনার ইন্স্যুরেন্স সেক্টর নেমে আসার সম্ভাবনা আছে। সুতরাং ব্যাংক, ফিনান্স, ফিনান্স ফিনান্স ধরেন দেখি একটু। ফিনান্স, ফিনান্স সেক্টরটাও আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, একদম রেজিস্ট্যান্সের মুখে চলে আসছে। সুতরাং ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স থেকে 120 হাত দূরে থাকাটা টেকনিক্যালি বাঞ্ছনীয়। এই শেয়ারগুলো থেকে আপনারা প্রফিট বুক করতে পারেন। মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমরা পরের ভিডিওতে কিছু চমৎকার লো পেড আপ শেয়ার তৈরি হয়ে আছে, উপরের দিকে মুভ দেওয়ার জন্য অসম্ভব সুন্দর পজিশন, টেকনিক্যালি পজিশন তৈরি করে আছে। তারপরে কিছু মিড পেইড আপ শেয়ারগুলোর সামনে ভালো মুভমেন্ট দেওয়ার সুযোগ তৈরি হয়ে আছে। এর পাশাপাশি আমরা কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। সবসময় মনে রাখবেন যে শেয়ার কেনাবেচা করার সময় নিজস্ব বিচার বিবেচনা খাটাবেন, নিজস্ব জ্ঞানটাকে কাজে লাগাবেন। আমরা সব ব্যবসা করি নিজস্ব জ্ঞানে, নিজস্ব বুদ্ধিতে, নিজস্ব বিবেচনায়, কিন্তু শেয়ার ব্যবসা করতে চাই অন্যের ব্যবসা অন্যের বিবেচনায়, এইটা অন্যায়। আমরা এখানে ব্যবসা শিখে করি,
আমরা এখানে নিজস্ব বিবেচনাকে কাজে লাগাই, নিজস্ব মেধাকে কাজে লাগাই। আমাদের প্রত্যেকেরই ব্যবসা করার মেধা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু আমরা কাজে লাগাতে চাই না, আমরা শিখতে চাই না। তো যারা অ্যানালাইসিস শিখতে চান, যারা শিখে ব্যবসা করতে চান, তাদেরকে স্বাগতম। আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং শুরু হতে যাচ্ছে আগামী 28 তারিখ থেকে। যারা ট্রেনিং করতে চান তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিই, 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন করে রাখেন। আর যারা আমাদের একটা কনসালটেন্সি গ্রুপ আছে, আমাদের একটা লার্নিং গ্রুপ আছে, এর পাশাপাশি এই গ্রুপে আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি, সম্ভাব্য ভালো শেয়ার, সম্ভাব্য ভালো সেক্টর, কোন শেয়ারে মুভমেন্ট আসতে পারে, কখন আমরা এন্ট্রি নিব, কখন আমরা এক্সিট নেব, এই বিষয়গুলো আমরা ওখানে ডিসকাস করি। তো যদি চান সেই গ্রুপেও যোগ হতে পারেন, কিন্তু শর্ত সাপেক্ষে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।